সকালবেলায় বাবা, তারপর রশিদুল হাসান, রশিদ চাচা, এনারা আরও আত্মীয় স্বজন যারা আমাদের বাসায় ছিলেন তারা টেবিলে নাস্তা খাচ্ছিলেন। হঠাৎ দরজায় একদম খুব জোরে কড়া নাড়ার শব্দ, এবং দরজা আনোয়ার চাচার বোনের ছেলে ছিল, তিনি গিয়ে দরজা খুলে দেন। বিশ্ববিদ্যালয়ে তখন পড়তেন। দরজা খুলে দিয়ে দেখা গেল 10-12 জন ছেলে, খাকি পোশাক পরা এবং মুখে কালো কাপড় বাঁধা। তো বাবা এগিয়ে গিয়ে নিজের নাম বললেন। এরপর রাশিদুল হাসান চাচা আসলেন। একজনের হাতে একটা সাদা কাগজ, পরে জেনেছি সেটাই আসলে বুদ্ধিজীবী হত্যার লিস্ট। এর মধ্যে একজন পিছন থেকে বলছে, স্যার আপনার নাম কি? বাবা বললেন, আমি রাশিদুল হাসান। বলে, আপনি আমাদের সঙ্গে আসেন। তারা আমাদের কাছে গামছা বা চাদর চাচ্ছিল, তখন কেউ দিতে পারেনি দেখে তারা গায়ের চাদর দিয়ে দুজনের চোখ বাঁধলো। একটা কাদা মাখা বাস, সেই বাসটার মানে কাঁচ টাচগুলো কাদা মাখা, ভিতরে কারা আছে কিছু দেখা যাচ্ছে না। আমরা তো দেখতে পাচ্ছি গাড়িতে উঠাচ্ছে, আমরা চিৎকার দিয়ে কাঁদছিলাম। তা আমাদেরকে ভিতরে ঢুকানোর জন্য, ভয় দেখানোর জন্য খুব জোরে বলল, কান্না থামাও, গুলি করব, এবং গুলি করা শুরু করলো উপর দিকে। এরপরে গাড়িটা সামনের বিল্ডিংয়ে সন্তোষ কুমার ভট্টাচার্য সেদিকে থামলো। তারপর ওনাকে নিয়ে স্বাভাবিক গতিতেই তারা চলে গেল। তো ওই লোহার গেটে কেউ কড়া নাড়ছে, তো দোতলা থেকে কিছুটা দেখা যায়। সেখান থেকে আমার মা যেটা দেখেছেন যে 2-3টা ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা গাড়ির একটু অংশ দেখা যাচ্ছে, যে গাড়িটা মাইক্রোবাসের মতো, এবং ওইটার উপরে গাছের ডালপালা দিয়ে ঢাকা, আর কাঁচে কাদা লাগানো আছে। বাবাকে জিজ্ঞেস করে যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে। তো 2-3বার তারা আসার কথা বলেছে। বাবাও জিজ্ঞেস করেছে কেন, তারা বলেছে স্যার একটু দরকার আছে, প্রয়োজন আছে, কিছুক্ষণ পরেই চলে আসবেন। এরকম একই কথা 2-3বার রিপিট হয়েছে, এবং সেখানে তখন আমার পাশে আমার কাকা ছিলেন। তো এরকম 2-3বার হওয়ার পরে আমার বাবা একটু উত্তেজিত হয়েছেন। তখন বলছেন যে তোমরা যে আমাকে নিতে এসছো, তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে? কাজে ওয়ারেন্টের বিষয়গুলো কিন্তু আমার বাবা পরিচিত, যখন এর আগে তাকে ধরে নিয়ে গেছে। তো ওয়ারেন্টের কথা যখন বলেছে, তখন একটা ছেলে ঝট করে আমার বাবার পেছনে চলে আসে, এবং তার চাদর পেছানো ছিল, ওর পেছনে বন্দুকটা ছিল, বন্দুকটা পেছনে ধরে, এবং আমার বাবার পেছনে যখন বন্দুকটা ধরে, তখন আমার বাবা বোঝে যে এখন আর কিছু করার নেই। বাবার তখন কিছু বলেনি, রুশোকে শুধু বলেছে যে রুশো হাসি তাহলে, এটুকুই। এবং যখন তারা এগিয়ে যাচ্ছে, পেছনে বন্দুকটা ধরা, এবং আমার বাবার পেছন দিকটা আমার মা সিঁড়ি দিয়ে নেমে শুধু ওই পিছন দিকটুকু একটু দেখতে পেয়েছে, কিন্তু এসে আর আমার বাবাকে পায়নি। তখন অলরেডি তাকে গাড়িতে উঠিয়ে নেওয়া হয়েছে। 5 মেতে পাকিস্তানি আর্মিরা আসলো, ওই দিনই বাবাকে তারা ধরে ফেললো। ধরে তারা বলেশ্বর নদীতে গুলি করে হত্যা করলো। সেটার দায়িত্ব ছিল সম্ভবত ক্যাপ্টেন আতিফ রশিদ নামে, ক্যাপ্টেন কর্নেল, তার দায়িত্বে এটা হয়েছে, কাজটা হয়েছে। আব্বার সাথে 24শে এপ্রিল আমার আমিনুল্লাহ ভাইয়ের দেখা হয়। উনি সয়েল সায়েন্সের ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার আব্বাকে বাসায় যেতে বলে। তা আব্বা বললো যে হ্যাঁ, আমি রেজিস্ট্রার বিল্ডিং থেকে টাকা তুলে নিয়ে আমি আসবো। আব্বা টাকা তুলেছে, কারণ আব্বার পিয়ন যে ছিল মহেন্দ্র চাচা, উনি আব্বাকে দেখেছে। টাকা তুলে বের হওয়ার পরে আব্বাকে কয়েকজন ছেলে, তাদের মুখ বাঁধা ছিল, তারা এসে আব্বার সাথে কি কথা বলল, তারপরে আব্বাকে নাকি গাড়িতে তুলে নিয়েছে। এইটুকু আমরা পরে, স্বাধীনতার পরে মহেন্দ্র কাকার কাছে শুনেছিল। কতগুলো ছেলে আসলো, বাংলায় কথা বলছে, মুখ বাঁধা, মুখে রুমাল টুমাল দিয়ে বাঁধা। তারা স্যার বলে সম্বোধন করছে আমার বাবাকে। তো আমার বাবাকে বলা হলো যে স্যারকে নিয়ে যাবো, ফিরে দিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। উনি বলেছিলেন যে আমি তো কোনো অন্যায় করিনি, আমার কিছু হবে না, আমাকে তোমার ভয় পেও না, আমি চলে আসবো। তো ওই আর খেতে বসার আগে, গোসল করতে যাবেন তার আগে ওনাকে নিয়ে যাওয়া হলো আর কি। তারপরে তো ওনাকে ওই কাদালেপা যে মাইক্রোবাস, ওখানে উঠিয়ে ওনাকে নিয়ে যাওয়া হলো। যে 72-এই যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বিচার প্রক্রিয়া, এবং অনেককেই কিন্তু সে সময় ধরা হয়েছিল। তো একটা লাইন আপে দেখানোর জন্য আমার চাচাকে এবং মিশুক ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওই অল্প সময়ের দেখা এবং কিছুটা সময় তো তাদের চাদরে মুখ ঢাকাও ছিল। তো তারা সুনিশ্চিতভাবে কাউকে চিহ্নিত ওই মুহূর্তে করতে পারেননি, কিন্তু চেহারা দেখেছেন, এবং যেটা পরবর্তীতে তারা পত্রিকাতেও দেখেছেন। যেমন চৌধুরী মঈনুদ্দিনের সে পালিয়ে যাওয়ার পরে পত্রিকায় ছাপা হয়েছিল যে এই রাজকার আলবদদের লিডার, সে
পালিয়ে গেছে দেশ থেকে। সেই ছবি দেখে তারা কিছুটা সেই সময় মেলাতে পেরেছেন যে হ্যাঁ এই লোককে আমরা দেখেছি, বিশেষ করে চৌধুরী মঈনুদ্দিনকে। চৌধুরী মঈনুদ্দিন নিজে এসেছিল, ওই কথা বলতে গিয়ে এক পর্যায়ে তার মুখ থেকে রুমাল সরে গেছিল, যেটা আমার মারও মনে ছিল, মা আমাকে বহুবার করে বলেছেন, আমার চাচারও মনে ছিল, বাবারটা তো শুনিনি, আর চাচিরও মনে ছিল। এই চৌধুরী মঈনুদ্দিন এবং আখতারুজ্জামান এদের তো বিচার হয়েছে, কিন্তু সেই রায় তো কার্যকর হয় না, কারণ দুজনেই দেশের বাইরে আছেন। সিরাজউদ্দিন হোসেনের ছেলে শাহিন রোজানুর তিনি সাক্ষ্য দিয়েছেন, এরকম আরও অনেকেই ছিলেন। তো এবং সেই সাক্ষ্যর ভিত্তিতে যে রায় হয়েছে, রায়ে সেই সময় আমরা বলেছি যে হ্যাঁ এক ধরনের একটা সন্তুষ্টি যে চিহ্নিত যারা তাদের রায় হয়েছে। চৌধুরী মঈনুদ্দিন তো এখন মানে বহুদিন ধরেই খুবই প্রভাবশালী মানুষ। হ্যাঁ, মানে এখন ইন্টারনেটে খোঁজ করলে আমাদের এখনকার কিং চার্লসের সঙ্গে ওনার ছবি দেখা যাবে। হি নোজ ভেরি ওয়েল যে মানে তাকে হি হ্যাজ বিন ট্রাইড অ্যান্ড ফাউন্ড গিলটি অফ মার্ডার এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে অল দ্যাট। এবং দিব্যি বহাল তবিয়তে এখন তো বয়সই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো আর সময় কতটুকু আছে কে জানে। সরাসরি সে অস্বীকার করেছে যে সেখানে সে উপস্থিত ছিল। খুবই দুঃখজনক সেটি। বিচার প্রক্রিয়াকে যেটা তারা সে সবসময় বলে এসেছে যে এটি প্রহসনমূলক বা এটি রাজনৈতিক দুরভিসন্ধিমূলক, সেটা আমাদের মনে হয়নি। যথেষ্ট মানসম্পন্ন একটা বিচার প্রক্রিয়া ছিল। তারা বিদেশে এত সুন্দর জীবন যাপন করছে, তাদেরকে কেন মানে ধরে এনে তাদের শাস্তি কার্যকর করা হচ্ছে না? এটা আসলে আরও আন্তরিক হতে হবে সরকারকে। বব ডিলানের একটা গানের কথা আছে যে সামটাইমস সেইটান মে কাম অ্যাজ এ ম্যান অফ পিস। ওই কথা তো আমি বলছিলাম যে এই তো মানে শান্তির মানুষ বলে নিজেকে এখন পরিচয় দেয়, কিন্তু শয়তান অনেক সময় এই জিনিস হয়ে থাকে। তো মানে তাতে কী হয়েছে? তাতে এতগুলো বছর ধরে আমরা লেখালেখি করেছি, এটা করেছি, তাতে কিছু হয়নি। এবং সবচেয়ে আক্ষেপের ব্যাপার যে আমাদের সরকার তো কখনো সরাসরি কিছু বলেনি। আমাদের ডিপ্লোম্যাটিক কোনো রকম কোনো ওভারচার করা হয়নি। আমাদের ওখানকার যে হাই কমিশন আছেন, হাই কমিশনের মাধ্যমে কোনো কিছু করা হয়নি। আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কোনো কিছু করা হয়নি। সরাসরি একটা চিঠি দেওয়া, একটা দাবি পেশ করা, এই যে চৌধুরী মঈনুদ্দিনই হোক বা আশরাফুজ্জামান খানই হোক, এদের যে আমেরিকান ইউনাইটেড স্টেটসে আছে, এদের ব্যাপারে তো কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাষ্ট্রীয় উদ্যোগের কিছু দুর্বলতা রয়েছে বলে মনে করি। আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে কোনো সরাসরি কোনো পদক্ষেপ নেই বা কোনো রকম পরিকল্পনা নেই যে যারা এরকম যুদ্ধাপরাধী বিদেশে রয়েছে তাদের বিচার প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন অথবা তাদের রায় কিভাবে কার্যকর করা হতে পারে। তো সেটা না হলে মানে এটা তো মানে আমরা যাই বলি না কেন সেটা তো নিষ্ফল। যে শুধু রায় ঘোষণার যে প্রক্রিয়াটি সেটির ব্যাপারে সমর্থন ছিল সরকারের, কিন্তু রায় কার্যকর করার ব্যাপারে কোনো ভূমিকা নেই। মামলা তো আসলে আলটিমেটলি সেই মামলা তো অফিসিয়ালি মামলা করা হয়েছে, কিন্তু তারপরে এটা মনে হয় না কিছু রেজাল্ট হয়েছে। কারণ যুদ্ধবিরোধী যারা বেশিরভাগই তো মুক্তি পেয়ে চলে গেছে, ব্যাক করছে, তাই না? এরকমই তো হয়েছে। বাঙালি যাতে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে না পারে, সেই জন্য মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই এই মানুষগুলোকে হত্যা করেছে। আর তারা তো সার্থক হয়েছে। কত পরিবার, সেই পরিবার থেকে কতগুলো বিশ্ববিদ্যালয়, কতগুলো মেডিকেল, কতগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, কতগুলো বড় বড় শিক্ষিত মানুষ চলে গেছে। তাহলে তার পারিবারিকভাবেও আমরা পাইনি সেই গাইডেন্স, সেইভাবে তো সরকার, দেশ, জাতি কেউই পায় নাই। এই বুদ্ধিজীবীদের তো বিভিন্ন প্রেক্ষাপট থেকে নেওয়া হয়েছে। সর্বক্ষেত্রেই আমরা দেখছি যে সেই শূন্যতাগুলো যে রয়ে গেছে, সেই শূন্যতাগুলোর জায়গাগুলো রেখেই আমরা যদি একটা পাজলের কথা চিন্তা করি, যে সেই পাজলের কিছু অংশ বাদ রেখেই আমাদেরকে এখন পর্যন্ত চলে আসতে হয়েছে, এবং এটা আজীবনের জন্যই সেই ক্ষতিটা তারা করে গেছে। এত বুদ্ধিজীবীদের তারা হত্যা করছে, এত দামি দামি মানুষকে তারা হত্যা করছে, এটার একটা ঘাটতি তো থাকবেই, থাকারই কথা। তারপরেও আমরা আস্তে আস্তে তো ওভারকাম করতেছি, তাই না? নতুন নতুন বুদ্ধিজীবী তৈরি হচ্ছে, অনেক মেধাবী মানুষ তৈরি হচ্ছেন। কাজে এটা তো সব কিছুই তো, কোনো কিছুই তো আর অপূর্ণ থাকে না। তাদের আত্মত্যাগ, তাদের যে মানে আমাদের যে লসটা, সেটা তো আমরা ফিরে পাবো। মূল্যবোধের একটা লড়াই ছিল। তো এই মূল্যবোধটা ছিল যে একটা উদারতার বিরুদ্ধে সংকীর্ণতা, এটা মানে মূল ব্যাপারটা হচ্ছে এটা। তো এখন উদারতা আমি দেখছি যে রিসিড করছে। হ্যাঁ, উদারতা হটে যাচ্ছে এবং সংকীর্ণতার প্রভাব বাড়ছে। তো ওদিক থেকে আমার খুব শঙ্কা হয়। আমরা তো কি, আমরা প্রজন্ম থেকে প্রজন্ম আমরা একটা বিস্তৃতির পথে চলে যাচ্ছি।
আমরা আমাদের ইতিহাস থেকে দূরে যাচ্ছি, আমরা আমাদের যে ত্যাগী মানুষদের আমরা স্মরণ করতে ভুলে যাই, আমরা তাদের মূল্যায়ন করতে ভুলে যাই। ৭২ সালে যে সংবিধান, সেখানের যে 4 মূলনীতি, সেটি থেকে আমরা অনেকখানি বিচ্যুত, এবং আমরা বিশেষ করে বিভিন্ন পর্যায়ে, এবং সেটা বড় রাজনৈতিক উভয় দল বা সব দলেরই সেখানে অবদান রয়েছে যে এই সংবিধানের একটা নেতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে। কাজে একদিক থেকে আমাদের বাবারা যে আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেটা কিন্তু বিভিন্ন সময় হুমকির সম্মুখীন হচ্ছে। অ্যাকনলেজ করার যে ঘটনাগুলো যে ঘটছে সেগুলো স্বীকার করার বিষয় আছে, এখন স্বীকারটাই তো দেখা যাচ্ছে করা হয় না, এই ডিনায়াল একটা বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে। তো স্বীকার করা, অ্যাকনলেজ করা এবং এগুলোকে নিয়ে কাজ করা, এটা খুব জরুরি বিষয় হয়ে যাচ্ছে আমার মনে হয়। কোনো ব্যক্তি যদি পাকিস্তান প্রীতি তৈরি হয়, সেটা সবচেয়ে বড় দায় মুক্তিযুদ্ধের পরবর্তী বুদ্ধিজীবী প্রজন্ম, রাজনীতিবিদ, রাজনৈতিক গোষ্ঠী এদের, এবং পারিবারিক পর্যায়ে যদি সেই শিক্ষাটা না এসে থাকে। এই ৭.৫ কোটি মানুষের যারা পরবর্তী প্রজন্ম, তারা তাদের নিজেদের পরিবারের কতটুকু ইতিহাস জানে। কাজে সেই পরিবারের জায়গা থেকে তারা যদি সঠিক শিক্ষা না পায়, তাহলে তো তারা বিপথে যাবে। যে বাঙালিত্বকে গ্রহণ করার জন্যই যে এনাদেরকে অনেককে হত্যা করা হয়েছে, এটা কিন্তু বোঝা প্রয়োজন। তার মানে এটা গুরুত্বটা কতটা সেটা বোঝা প্রয়োজন। হ্যাঁ, তারা ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক এবং সাহসী একজন মানুষ। দর্শনটাই ছিল দেশপ্রেম, সেটাকে ভালো রেখেই তারা সব কিছু সেট করতেন, তাদের কাজকর্মগুলি সেটাকে ঘিরে। আমরা এখন কি আমরা খুঁজে পাই না, তো দেশপ্রেমিক মানুষ খুঁজে পাই না, সাহসী মানুষ খুঁজে পাই না। আমরা খুঁজে পাই কি, আমরা নিজের স্বার্থ উদ্ধার করা, নিজেকে প্রকাশ করা, নিজেকে বড় করে দেখা, এই ধরনের মানুষই তো আমরা দেখি। ওনাদেরকে যেভাবে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো, সেটা তো মানে কেন হয়েছিল? কারণ হচ্ছে যে আমার বাবা এবং ওনারা ছিলেন, তারা একটা বিশেষ ধরনের সমাজ চেয়েছিলেন, দেশ চেয়েছিলেন। তাই যদি না হয়, তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ কি পেয়েছি? আজকের বাংলাদেশে আমরা যদি বলি যে মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার প্রতিষ্ঠার জায়গায় আমরা 50 বা 51 বছর পরেও পরিপূর্ণ জায়গায় আসতে পারিনি। হয়তো আমাদের আরও অনেক দিন সময় লাগবে সেই জায়গায় যেতে। সেটা দেখেন, সব শহীদ পরিবারেরই স্বাধীনতার পর অবস্থাটা খারাপ হয়ে যায়, কারণ পরিবারের মূল উপার্জনক্ষম যে ব্যক্তি, সেই ছিলেন, তাকেই সব পরিবারই হারায়। ছোটবেলার থেকে বাবা অনেক আমাদেরকে নিয়ে সময় কাটাতেন এবং অনেক কথা বলতেন যে এই হতে হবে, সেই হতে হবে, তোমাদের বড় হয়ে এটা হতে হবে, সেটা এইসব বলতেন আর কি। খুব আমরা একটা পারিবারিক একটা ছোট্ট সুন্দর পরিবার ছিল। তো বাবা চলে যাওয়ার পরে সেই স্বপ্নগুলো তো আসলে মানে সব মনে হলো যে ভেঙে গেল। মেজো ভাই তো নানা রকম কর্মকাণ্ড করতো, সে কার্টুন রাখতো, সে টিভিতে রেডিওতে টক শো করতো, ওইগুলিতে কিছু টাকা পয়সা মানে পাইতো, ওইগুলিতে খুব জোড়াতালি করে চলতো আর কি। আমার মা বোধহয় কিছু সেলাইয়ের কাজ টাজ করতেন, কষ্ট করে আমরা চলতাম আর কি। আমার বড় ভাইয়েরও এই সময় মানসিক সমস্যা দেখা দেয়, একটা ভুল ঘটনায় পুলিশ তাকে অ্যারেস্ট করে। সমস্যা শুরুটা অনেকটা এইভাবে হয়েছিল যে পুলিশ তাকে আবারও অ্যারেস্ট করবে। তো আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে না, বিষয়টা ঠিক নয়। পরে দেখা গেল এটা একটা মানসিক সমস্যা, তো সেটার থেকে আজও সে মানসিক রোগী। কষ্ট করেই চলতে হয়েছে, হিসাব কষ্ট করেই হয়তো বা কোনো সময় কোনো ঈদে পার্বণে কোনো আত্মীয় স্বজন কোনো কিছু দিল বা কোনো কিছু, এভাবেই। রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে তো একটা বিরাট ক্ষতি হয়েছে, ব্যক্তিগতভাবে আমাদের পরিবার, আমার কী হয়েছে, আমার মার কী হয়েছে। আমার মা তো মানে 19 বছর সংগ্রাম করে মারা গেলেন, আমার জীবন তো আরও অনেক বেশি মানে সমৃদ্ধ হতে পারতো। আমার ভাই যা হয়েছে সেটা আমি মনে করি ডিরেক্টলি ওটার ইনফ্লুয়েন্স, কারণ একটু আমার ট্রমাটাকে কাটাতে পারেননি। যে আজকে আমার বাবা যদি বেঁচে থাকতেন, আমি যেই গাইডেন্সটা, যেই তার আদর্শ, যেই তার ইথিক্স, সেটা নিয়ে যে বড় হতে পারতাম, আমি তো সেটা পারি নাই। আমার লাইফটা তখন আরও ওয়াইড হইতো, আমার জ্ঞান, আমার চারপাশ আমার আরও বড় হতো। তো এইভাবে তো আমাদের পুরো দেশটাই ক্রাইসিস কম বেশি সব মানুষেরই আমাদের দেশে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। তার মধ্যে দিয়েও আমাদেরকে আগাতে হবে আর কি, এটুকু আই ফিল। আমার খুব দুঃখ হয় যে এই মানুষটা, কারণ সারা জীবন কষ্ট করে, এত মানে সংগ্রাম করে, এত ত্যাগ মানে উনি ভীষণ রকম, ওনার ওই সৎ ভাই বোনরা ছিলেন নোয়াখালী গ্রামে, উনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের স্বার্থ ত্যাগ করে এখানে চলে এসেছিলেন, নিজের জীবনটা নতুন করে শুরু করেছিলেন এখানে যা করেছেন সেটা নিজের একেবারে ঘামে করা।
তো সেই মানুষটা এত কষ্ট করে এক জায়গায় এসে জীবনটা ওনার শুরুই হচ্ছিল আসলে, তখনই ওনাকে নিয়ে গিয়ে এভাবে একটা বিভৎস পরিণতি ওনার হলো। আমার বড় বোন একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে আমার দুঃখী বাবা। আমার দুঃখী বাবা, তার মনে হয়েছে যে আমার বাবা খুবই দুঃখী একজন মানুষ, কারণ তিনি সাহিত্য নিয়ে এত কিছু করেছেন, এত মানে লাগালিয়ে করেছেন, কিন্তু তার ছেলেরা যে দেশের সেরা লেখক হয়েছে এরা জেনে যেতে পারেননি। আমার বাবা আমেরিকায় লেখাপড়া করতে যেতে যাচ্ছিলেন, কোনোদিনও যাওয়া হয়নি ওনার, মানে কোনোদিন জানি। আমি যখন আমেরিকায় গেছি আমার খুব মানে মন খারাপ হয়েছে যে আমার বাবা তো এই জিনিস কখনো দেখেননি, হ্যাঁ, আসতেই পারলেন না, দেখতেই পারলেন না। এই পৃথিবীর রূপরস, কত বৈচিত্র্য, কত কিছু উনি আর উপলব্ধি করতে পারলেন না। এইগুলো আমার মানে বাবাকে নিয়ে আমার এই জিনিস, এই কষ্টটাও হয়। অ্যাজ আই গ্রো ওল্ডার আমার মনে হয় যে কি অন্যায়। আমি তো এখনো স্বপ্ন দেখি যে আমি দরজা খুললে আমার বাবা আমাকে, আমি দরজা খুলে দেখবো যে আমার বাবা আমার সামনে দাঁড়ানো। আমি এখনো বড় হতে চাইনি। আমার এখনো মনে হয় আমি যদি সেই ছোটবেলায় 5 বছরের মতো আমি আব্বা আসতো, দরজায় বেল দিত, আমি খুলতাম, আমি আব্বার বুকে ঝাঁপিয়ে পড়তাম। টিল নাও আমি এই ড্রিমটাই দেখি। আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি, কিন্তু এটি তো শেষ না। স্বাধীনতার সুফলটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো দরকার। আমি সবসময় পজিটিভভাবে দেখি, সব কিছু আনন্দের সাথে গ্রহণ করতে চাই। আমার ধারণা আমাদের ইয়াং জেনারেশন তারা নানাভাবেই দেশকে তুলে ধরছে। এন্ড অফ দ্য ডে আমরা এইটুকু বলতে পারি যে আমরা এগোচ্ছি। আমাদের প্রবলেম আছে প্যারালালি, তো আমরা আশা করি যে ভবিষ্যৎটা আরও সুন্দর হবে, কারণ আশার উপরেই তো মানুষ বেঁচে থাকে, সেই জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।